আসসালামু আলাইকুম। আজ ১৯ এপ্রিল ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বালানি তেল নিয়ে তেলে সমাতি, ভয়াবহ তথ্য দিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। গুলি চালিয়ে ভারতীয় জাহাজকে উড়িয়ে দিল ইরান। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি। দর্শক, শুরুতেই দেশের খবর। দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। দেশীয় কোম্পানিগুলোর ট্যাঙ্কারে পেট্রোল ও অকটেন উপচে পড়লেও তা গ্রহণ করছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে একদিকে পাম্পে দীর্ঘ লাইন, অন্যদিকে উৎপাদনকারী প্রতিষ্ঠানে তেল জমে থাকার দ্বৈত পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫% পূরণ করে স্থানীয় ৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪টি বেসরকারি ও একটি সরকারি। প্রতি মাসে দেশে প্রায় ৭৫,০০০ টন পেট্রোল ও অকটেনের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫% সরবরাহ করে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি, যা দেশের সবচেয়ে বড় সরবরাহকারী। তবে অভিযোগ উঠেছে, বিপিসি গত ৮ এপ্রিল প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে তাদের কাছ থেকে তেল গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির ট্যাঙ্কারগুলো এখন উপচে পড়ার মতো অবস্থায় রয়েছে এবং উৎপাদন কার্যক্রমও হুমকির মুখে পড়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন পাম্পে ১ থেকে ২ কিলোমিটার পর্যন্ত লাইন তৈরি হওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক বৈঠক করেছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং জ্বালানি খাতে কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা তা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন। এদিকে দেশে অকটেন মজুতের সক্ষমতা ৫৩,০০০ টন হলেও বর্তমানে মজুত রয়েছে প্রায় ৫৫,০০০ টন। এর মধ্যেই ১০ এপ্রিল ৩৭,০০০ টন অকটেন নিয়ে একটি জাহাজ আসায় বিপিসি আরও চাপের মধ্যে পড়েছে বলে জানা গেছে। সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা ১৬ এপ্রিল বিপিসির চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন। যুগান্তরকে তিনি জানান, ৫ এপ্রিলের বৈঠকে ৩৭,০০০ টন পেট্রোল, অকটেন এবং ৫,০০০ টন ডিজেল সরবরাহের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়, কিন্তু ৮ এপ্রিল থেকে বিতরণ কোম্পানিগুলো তেল নেওয়া বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটি জাহাজ আসার পরও বিপিসি প্রতিশ্রুতি অনুযায়ী তেল গ্রহণ করেনি, যার ফলে মার্চে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। ২০ এপ্রিল কাঁচামাল নিয়ে আরেকটি জাহাজ আসার কথা রয়েছে, কিন্তু ট্যাঙ্ক খালি না হলে উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হবে। অন্যদিকে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান বলেন, অকটেন সংরক্ষণের আর জায়গা নেই, তাই বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে অল্প অল্প করে তেল নেওয়া হচ্ছে। বর্তমানে পদ্মা, মেঘনা ও যমুনা এই ৩টি বিতরণ কোম্পানি দৈনিক গড়ে ১২,৭৭৭ টন ডিজেল, ১,৪৯৬ টন পেট্রোল এবং ১,১৯৩ টন অকটেন সরবরাহ করছে। তবে ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ৮ মার্চ থেকে সরকার তেল সরবরাহে রেশনিং চালু করে। পরে ঈদের আগে সেই রেশনিং তুলে নেওয়া হলেও সরবরাহ সীমিত রাখার নির্দেশনা বহাল থাকে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, সরবরাহ সীমিত থাকার কারণে বাজারে আতঙ্ক ও মজুতদারির প্রবণতা বেড়েছে, যার ফলে পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে দেশীয় উৎপাদন থাকা সত্ত্বেও তা গ্রহণ না করার কারণে বিপিসির অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। বর্তমানে নতুন সরকার বলছে দেশভিত্তিক বৈদেশিক নীতি করবে না, কিন্তু বাণিজ্য চুক্তিতে তাই হলো। কার কাছ থেকে তেল কিনব সেই অনুমতি নিতে হচ্ছে। গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কেন কিস্তি ছাড় করছে না? অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের সংস্কার প্রস্তাবগুলো কেন অনুশীলনে নিতে পারলাম না? অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন খাতের সংস্কারের পুস্তক তৈরি হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো এখনও মিউজিয়ামে রাখার সময় হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কারের অধ্যাদেশগুলো নিয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান সরকারের প্রারম্ভিক সংকেত ভালো হলো না। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সংস্কার কমিশন গঠনের কথা আছে, কিন্তু 2 মাসেও তা হয়নি। দ্রুত এই সংস্কার কমিশন গঠন করা উচিত। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় ক্যাবিনেট সাব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কতবার বৈঠক করেছে জানি না। পেট্রোল পাম্পে যানবাহনের সারি কমাতে না পারলে ওই কমিটি কি করলো? জ্বালানি ও ব্যাংক খাতকে অর্থনীতির ফুসফুস বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা ইসহাক সরকার। এনসিপির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের তথ্য, বড় ধরনের কিছু না হলে রোববার দুপুরে আয়োজিত এনসিপির কার্যালয়ে অনুষ্ঠানেই দলটিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক এই নেতা। এতে আপ বাংলাদেশ সহ বেশ কিছু তরুণ নেতারাও যোগদানের কথা রয়েছে। জানা যায়, মোহাম্মদ ইসহাক সরকার এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকলেও তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী এবং কর্মকাণ্ডের অভিযোগ ওঠে কিছুদিন আগে। এর পরিপ্রেক্ষিতে গত 4 ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। মোহাম্মদ ইসহাক সরকার সর্বশেষ স্বতন্ত্র প্রতীক ফুটবল মার্কা নিয়ে ঢাকা 7 থেকে নির্বাচন করে বিএনপি প্রার্থী হামিদুর রহমানের কাছে হেরে যান। নির্বাচনে আসনটি থেকে 3য় স্থান অর্জন করেন তিনি। রাজনৈতিক জীবন থেকে জানা যায়, ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকেই রাজনীতিতে বড় জায়গা করে নেন ইসহাক সরকার। বিএনপির আহ্বানে হরতাল, অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচিতে ইসহাক সামনে থেকে নেতৃত্ব দেন। যদিও এ কারণে আওয়ামী লীগ আমলে মামলা মোকদ্দমা থেকে ছাড় পাননি দলটির ত্যাগী এই নেতা। এক্ষেত্রে তার বিরুদ্ধে শাহবাগে গাড়ির আগুন থেকে শুরু করে লালবাগ, সূত্রাপুর, কোতোয়ালি, গুলিস্তান, পল্টন ও মতিঝিল এলাকার সংগঠিত ঘটনার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজনৈতিক জীবনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসহাক সরকার। দর্শক, এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী 2টি ভারতীয় জাহাজে গুলি চালানো হয়েছে। এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। জগ অর্ণব এবং শানমার হেরাল্ড নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়। এর আগে শনিবারই ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীর অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে। আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলের অধীনে ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য ভারতীয় তেল শোধনাগারগুলো চীনের মুদ্রা ইউয়ান দিয়ে পরিশোধ করছে। ভারতের অবগত মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি অবগত এমন 4টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানায়, আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করে।
ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম পাঠাচ্ছে বিক্রেতাদের কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার তেল সমুদ্র পথে কেনাবেচার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সেই সুযোগেই ইরানি তেল আমদানিতে সক্রিয় হয় ভারত। সূত্রগুলো জানায়, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। এই চালানের মূল্য প্রায় $২০ কোটি। একই সঙ্গে বেসরকারি জ্বালানি জায়ান্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী 4টি জাহাজ ভারতীয় বন্দরে ভিড়তে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে। সূত্রের দাবি, এই দুই প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করেছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি তেলের মূল্য পরিশোধ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছিল, ফলে অনেক ক্রেতাই আগ্রহ হারিয়েছিল। কিন্তু সাময়িক ছাড়ের ফলে বিকল্প মুদ্রা ব্যবহারের পথ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে দেওয়া এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ইরানি তেল কেনাবেচায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ইরানের তেল কেনায় এই ছাড় আজই শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল ইজ্জি বলেছেন, যদি তারা প্রণালীটি বন্ধ করে দেন তাহলে পুরো মানবজাতি ও জিন মিলেও এটি খুলতে পারবে না। জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব আল মান্দাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে। ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশ্বে সরবরাহ করেছে। হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছেন, আমরা যদি বাব আল মান্দাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই তাহলে পুরো মানবজাতি ও জিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না। ফলে ট্রাম্পের এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে। বাব আল মান্দাবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো, এরপর সেগুলো মিশরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যায়। এই প্রণালীটি সবচেয়ে সরু পয়েন্টটি 29 কিলোমিটার চওড়া। বাব আল মান্দাব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এখান দিয়ে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের যে কোনো প্রাতিষ্ঠানিক অথবা সংগঠনের ক্ষেত্রে হোক না কেন, আমরা তোষামোদী এবং আনুগত্যের তফাৎ করতে পারি না। এ কারণেই বিশ্বাসঘাতকদের আমরা চিহ্নিত করতে পারি না। কোনটা তোষামোদী এবং কোনটা আনুগত্য সেটা অবশ্যই বিবেচনা করা উচিত। যেটা অতিরিক্ত, অতিরঞ্জিত, যেটা কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করবার জন্যে, খুশি করবার জন্যে কেউ করেন, সেটাই হচ্ছে তোষামোদী। আর যেটা বাস্তবসম্মত, যেটার যোগ্য আপনি, সেটা হচ্ছে আনুগত্য। সুতরাং বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে হলে, তাদের সম্পর্কে বুঝতে হলে অবশ্যই এ দুটো বিষয়ের ধারণা আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে আনুগত্য, অন্যটি হচ্ছে তোষামোদী। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরও খবর। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি, বর্তমানে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার জায়গা নেবেন। প্রণয় ভার্মা ইউরোপের ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন। এই নিয়োগের আগে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীনেশ ত্রিবেদী
আগে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। তখন তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। 2021 সালের 12 ফেব্রুয়ারি তিনি দলটি ছাড়েন। পরে 6 মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগ এমন সময় এসেছে যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। দীনেশ ত্রিবেদীকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা। এতে বোঝা যায় মোদী সরকার গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিক নেতাদের দূত হিসেবে পাঠাতে আগ্রহী। এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ 2019 থেকে 2022 সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাই কমিশনার ছিলেন। ঢাকায় দীনেশ ত্রিবেদীর নিয়োগকে নতুন কূটনৈতিক ধারা হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে এখন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।